অজিত আপনাদের স্বাগত ফ্যাক্টস ম্যাটারের ইউটিউব চ্যানেলে। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ ডেইলি নিউজ পেপার অ্যানালিসিস সিরিজ। এখানে আমরা প্রতিদিনের যে হিন্দু নিউজ পেপারটির বাংলা অ্যানালিসিস করব। ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, সিজিএল, সিএইচএসএল, ব্যাংক, নেট, রেল এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ দিনে দিনে বেড়েই চলেছে। তাই প্রতিদিনে একটা নির্দিষ্ট টাইম বের করে আপনারা যদি ফ্যাক্টস ম্যাটারে এসে এই অ্যানালিসিসটি দেখে নেন, তাহলে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। এছাড়াও আমরা মাসের শেষে মান্থলি ম্যাগাজিন কভার করব এবং অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড বা আপনাদের জিএস রিলেটেড, জেনারেল স্টাডিজ রিলেটেড যাবতীয় কিছু ইম্পর্টেন্ট টপিকের ওপর আমাদের এই চ্যানেলে ভিডিও থাকবেন। তাই প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ফর ডেইলি নিউজ আপডেট। তো আজকের নিউজ পেপার, এটা হিন্দু নিউজ পেপার, আপনারা দেখতে পাচ্ছেন, জুলাই 28, 2024। তো আমরা এখানে ইম্পর্টেন্ট নিউজগুলো লুক থ্রু করে চলে যাব এবং আমরা যেগুলো পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয় সেই নিউজগুলো কিন্তু আমরা বেশি গুরুত্ব দেবো না। তার মধ্যে প্রথম থাকবে যেগুলো হচ্ছে পলিটিক্যাল নিউজ। পলিটিক্যাল নিউজের ওপর আমরা সেরকম বেশি গুরুত্ব দেবো না। প্রথমেই আসছে নীতি আয়োগের কালকে মিটিং হয়েছে। এবার নীতি আয়োগের মিটিং কেন ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে নীতি আয়োগ কিন্তু আমাদের পলিটির দিক দিয়ে ইম্পর্টেন্ট। তার কারণ পলিটির যে নন কনস্টিটিউশনাল বডিজ যে চ্যাপ্টারগুলো আছে, লক্ষ্মীকান্ত আপনারা সবাই পড়ছেন, তো লক্ষ্মীকান্তে যে নন কনস্টিটিউশনাল বডিজ আছে তার মধ্যে কিন্তু নীতি আয়োগ একটা গুরুত্বপূর্ণ উপাদান। এবার নীতি আয়োগের যে কার্যকারিতা বা নীতি আয়োগ গঠনের প্রক্রিয়া, নীতি আয়োগ কবে প্রথম শুরু হয়, কবে এস্টাবলিশ করা হয়, এই সমস্ত ব্যাপারে নীতি আয়োগের ওপরে যে ডিটেল ভিডিও হবে সেটা আমাদের পলিটি সেকশনের মধ্যে থাকবে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা সেটা দেখতে পারেন। কিন্তু আপাতত আমরা এখানে যা দেখতে পাচ্ছি নিউজে, সেখানে বলা হয়েছে নীতি আয়োগের যে হেডসদের মিটিং, অর্থাৎ প্রতিটি রাজ্যের যারা হেড অর্থাৎ চিফ মিনিস্টার্স এবং দেশের প্রধানমন্ত্রী, যদি দেশের যিনি হেড প্রধানমন্ত্রী, তাদের যে মিটিং হয়েছিল সেখানে কিন্তু বিরোধীদের থেকে শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। বিজেপি শাসিত যে এনডিএ অ্যালায়েন্স, সেই এনডিএ অ্যালায়েন্সের বাকি সমস্ত প্রধানমন্ত্রী, তা সে উত্তরপ্রদেশ হোক, রাজস্থান হোক, মধ্যপ্রদেশ হোক, সেই সমস্ত প্রধান মুখ্যমন্ত্রীরা সেখানে ছিলেন। কিন্তু অন্যান্য রাজ্য যেখানে বিজেপি শাসিত এনডিএ বা বিজেপির নেতৃত্বাধীনে এনডিএ যে অ্যালায়েন্স, সেখানকার মুখ্যমন্ত্রী নেই, সেই সমস্ত মুখ্যমন্ত্রীরা কিন্তু এই মিটিংয়ে অংশগ্রহণ করেননি। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি মিটিং শুরুর কয়েক ঘন্টা পরেই কিন্তু তিনি বেরিয়ে চলে আসেন এবং তিনি অভিযোগ জানান যে হি ওয়াজ নট অ্যালাউড টু স্পিক, অর্থাৎ তাকে কিন্তু বলার সুযোগ দেওয়া হয়নি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা আবার দেখতে পাবো যে নীতি আয়োগের যিনি স্পোক্স পারসন বা নীতি আয়োগের যিনি উপদেষ্টা বলতে পারেন, চেয়ারম্যান কিনা আমি সেটা পোস্ট, তার যে অ্যাকচুয়াল পোস্ট সেটা আপনাদেরকে একটু দেখে জানাতে পারবো। তো তিনি কিন্তু জানিয়েছেন যে এরকম কিছু হয়নি, তাকে যথাযথ টাইম দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তার টাইমটা ব্যবহার করেননি, এরকম অভিযোগ কিন্তু আনা হচ্ছে নীতি আয়োগের পক্ষ থেকে। এবার নীতি আয়োগের এই যে ঝামেলাটা চলছে, ওভারঅল কিন্তু এটা লার্জার কনটেক্সটে ভারতবর্ষের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ভারতবর্ষের যে বাজেট 2024, সেই 2024-এর বাজেটের যে অসন্তোষ প্রকাশ করেছে বাকি সমস্ত রাজ্য, সেই রাজ্যগুলোরই একটা ফলশ্রুতি বলা যেতে পারে। এবার পরের যে ইম্পর্টেন্ট একটা নিউজ আমরা দেখতে পাবো সেটা হচ্ছে পিএম মোদি মে ভিজিট ইউক্রেন ফার্স্ট টাইম সিন্স ওয়ার অন অগাস্ট 23। তাহলে অগাস্ট মাসের 23 প্রধানমন্ত্রী মোদি কিন্তু ইউক্রেন সফরে যেতে পারেন। আমরা জানি যে আন্তর্জাতিক সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল রিলেশনস। ইউপিএসসি বলো বা ডাব্লিউবিসিএস বলো, সমস্ত পরীক্ষাতেই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের উপর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। রিসেন্টলি ইউপিএসসি পরীক্ষায় কিন্তু 13টা প্রশ্ন এসেছিল আন্তর্জাতিক সম্পর্ক থেকে। আর ডাব্লিউবিসিএস পরীক্ষার প্যাটার্নও কিন্তু চেঞ্জ হচ্ছে এবং আন্তর্জাতিক সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ পার্ট গঠন করছে। সুতরাং আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে অনেকটা টাইম স্পেন্ড করব। তো আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি কিন্তু প্রধানমন্ত্রী মোদি জুলাই মাসে রাশিয়া সফরে গিয়েছিলেন এবং রাশিয়া সফরে গিয়ে কিন্তু তিনি ভ্লাদিমির পুতিন, যিনি রাশিয়ার প্রেসিডেন্ট, তার সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেখানে আমরা ক্যামেরার ছবির মাধ্যমে আমরা ফুটে উঠেছিল। এবং পশ্চিমের দেশগুলোতে, যেমন আমেরিকা বলো বা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে কিন্তু প্রচুর ক্রিটিসাইজ করা হয়েছিল যে এরকম যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যখন রাশিয়ার সৈন্যরা ইউক্রেনে
হামলা চালাচ্ছে এবং ইউক্রেন দখল করে নিচ্ছে, সেই সময় প্রধানমন্ত্রী মোদির কিন্তু রাশিয়াতে যাওয়াটা উচিত হয়নি, এটা কিন্তু বলেছেন। এবং আমরা যদি খুব ভালোভাবে জানতে পারি, মানে ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো আমেরিকার যিনি কনভয় টু ইন্ডিয়া, অর্থাৎ এরিক গার্সিটি, তিনি হচ্ছেন আমেরিকান অ্যাম্বাসেডর টু ইন্ডিয়া। তো তিনি কিন্তু বলেছেন যে যুদ্ধের সময় কিন্তু কোনো পক্ষপাতহীন থাকা যায় না। তার কারণ হচ্ছে যুদ্ধের সময় কিন্তু একটা পক্ষ নিতেই হয়। তো ক্রিটিসাইজ প্রচুর ভারতবর্ষ এই সময় পেয়েছে, কিন্তু ভারতবর্ষ সেগুলো সব ডজ করে গেছেন। এবং এরপরে আমরা যে পরবর্তী নিউজ যদি আমরা চলে যাই, পরবর্তী নিউজে ইম্পর্টেন্ট নিউজ এখানে কিছু নেই, সমস্ত কিছুই পলিটিক্যাল নিউজ এবার চলে আসছে। এখানেও ইম্পর্টেন্ট কিছু সেরকম নিউজ নেই। মেঘালয় গ্রুপস টার্ন অ্যাওয়ে ভেহিকলস ফ্রম আউটসাইড স্টেটস। তো মেঘালয় কি বলা হচ্ছে না, এখানে যদি আমরা দেখি, এখানে ইলিগাল ইমিগ্রেন্টস এমপ্লয়েড ইন দ্য স্টেট উইদাউট ওয়ার্ক পারমিট ছাড়াই কিন্তু প্রচুর ইলিগাল ইমিগ্রেন্ট আশেপাশের জায়গা থেকে মেঘালয়ের মধ্যে প্রবেশ করছে। এর বিরুদ্ধে কিন্তু মেঘালয় প্রোটেস্ট দেখা গেছে। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেম্বার্স অফ খাসি স্টুডেন্ট ইউনিয়ন, সো তারা কিন্তু এখানে প্রোটেস্টটা অর্গানাইজ করছে। এবং শুধু খাসি স্টুডেন্ট ইউনিয়ন নয়, আরও প্রচুর স্টুডেন্ট ইউনিয়ন আছে যারা এই প্রোটেস্ট অর্গানাইজ করছে। মেঘালয়ের বিভিন্ন যে স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো আছে, সেই স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো তাদের ডিমান্ড এটাই যে উইদাউট ওয়ার্ক পারমিট ইলিগাল ইমিগ্রেশন ফ্রম দ্য আউটসাইড স্টেটস লাইক আসাম অ্যান্ড অন্যান্য যে রাজ্যগুলো আছে, বিশেষত আসাম, তার কারণ মেঘালয়ের চারদিকেই দেখতে পেলে আপনারা দেখতে পাবেন আসাম দিয়েই ঘেরা। তো সেটা কিন্তু তারা ওটা চাইছে না। এবার এখানে পলিটিক্যাল নিউজ আছে, আবার পলিটিক্যাল নিউজের পরে এখানে আবার ইম্পর্টেন্ট একটা ইন্টারন্যাশনাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা ইম্পর্টেন্ট নিউজ রয়েছে এখানে। সেটা হচ্ছে মায়ানমার আপনারা জানেন যে ওখানে যে হুন্টা, অর্থাৎ মিলিটারি হুন্টা বলতে মিলিটারি ডিক্টেটরশিপ, ওখানে উং সান সুচি ছিলেন ওখানকার প্রাইম মিনিস্টার, তাকে জেলে বন্দি করে রেখে ওখানে মিলিটারি হুন্টা ওখানে আরোপ করা হয়েছে। এবং ওখানে কিন্তু মায়ানমারের মিলিটারি হুন্টার সাথে ওখানকার যে রেজিস্ট্যান্ট গ্রুপ, অর্থাৎ যে মানে মায়ানমারি সরকারের ভাষায় তাদের মিলিটেন্ট গ্রুপ, তাদের মধ্যে কিন্তু যুদ্ধ চলছে এবং গোটা দেশটা কিন্তু মায়ানমার মিলিটারির কন্ট্রোলে নেই। সো সেখানে গিয়ে একটা ইম্পর্টেন্ট একটা ডিসকাশন চলছে। আমরা ভারতবর্ষের থেকে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ, কারণ মায়ানমারে চায়নার একটা বড় ইনফ্লুয়েন্স আছে এবং মায়ানমারের সিটোয়ে পোর্ট বলো বা অন্যান্য যে সমস্ত পোর্টগুলো বলুন, সেগুলো কিন্তু চায়না দখল করে নিতে পারে তাদের ডেট ট্র্যাপ ডিপ্লোমেসির দ্বারা। অর্থাৎ তারা প্রচুর পরিমাণ ঋণ দিয়ে দেবে মায়ানমারকে, কিন্তু মায়ানমার সেই ঋণটা শোধ করতে পারবে না। তারপরে মায়ানমারের বন্দরগুলো কিন্তু চায়না দখল করে নেবে, যেমন করে শ্রীলঙ্কার হাম্বানটোটা পোর্টটা চায়না দখল করে নিয়েছে। সেই জন্য মায়ানমারের সাথে বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক সম্পর্ক বলুন বা বাণিজ্যিক সম্পর্ক বলুন, সেগুলো কিন্তু বজায় রাখা ভারতের জন্য খুবই আবশ্যিক। সেই রকম একটা কথা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে মায়ানমার পিএম, অর্থাৎ পিএম তো তিনি প্রাইম মিনিস্টার নিজেকে বলেছেন, কিন্তু তিনি অ্যাকচুয়ালি হচ্ছেন সিনিয়র জেনারেল মিন উঙ্গলেন কিন্তু আমাদের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আপনারা সবাই জানেন অজিত ডোভাল, তিনি কিন্তু এখন মায়ানমারে এবং তার সাথে একটা অ্যানুয়াল মিটিং চলছে, 4th অ্যানুয়াল মিটিং, ঠিক আছে, 4th অ্যানুয়াল মিটিং এটা চলছে। বিমস্টেকের যে সদস্যতা রয়েছে, সেই বিমস্টেকেরই একটা সাইড মিটিং এখানে, মানে সিকিউরিটি ব্রিফিংস করতে তিনি কিন্তু অজিত ডোভাল মায়ানমার গিয়েছেন। এবং মায়ানমারকে ভারতবর্ষের ইনফ্লুয়েন্সে রাখা কিন্তু খুবই জরুরি চায়নার পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ বে অফ বেঙ্গলে কিন্তু চায়নাকে বেশি আর স্কোপ দেওয়া যাবে না। রাজস্থান অ্যানাউন্সেস কোটা ফর অগ্নিবীর ইন দ্য স্টেট পুলিশ ফোর্স। সো অগ্নিবীর নিয়ে একটা খুব বড় বিতর্ক চলছে, সেটা আপনারা সবাই জানেন। রিসেন্টলি প্রধানমন্ত্রী মোদি কার্গিল বিজয় দিবসে 26শে জুলাই তিনি যখন কার্গিলে ছিলেন, সেখান থেকে তিনি কিন্তু জানান যে অগ্নিবীর প্রকল্পটা ভারতের সেনাদের জন্য কতটা জরুরি, এবং তিনি বিরোধীদেরকে আক্রমণ করেন এই অগ্নিবীর এর ওপর, মানে পলিটিক্যাল স্কোর গেইন করার জন্য তারা অগ্নিবীর ইস্যুকে ইউজ করছে বিরোধীরা, এটা কিন্তু প্রধানমন্ত্রী মোদি অভিযোগ আনেন। সেই তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ সরকার এবং রাজস্থান সরকার এটা জানিয়ে দিয়েছে যে অগ্নিবীর যারা
অর্থাৎ অগ্নিবীর যে প্রজেক্ট আপনারা সবাই জানেন যে 4 বছর পর কিছু সংখ্যকদেরকে মিলিটারিরা নিয়ে নেবে এবং বাকি কিছু সংখ্যক অগ্নিবীরদেরকে কিন্তু তারা রিলিজ করে দেবেন, অর্থাৎ তারা কিন্তু আর আর্মিতে এমপ্লয়েড হবেন না। তারপরে তারা কিন্তু নর্মাল যে কোনো সেক্টরে তারা চাকরি করতে পারেন এবং সেখানে তাদের যে অগ্নিবীর সার্টিফিকেট দেওয়া হবে সেটা কিন্তু কিছু পরিমাণ তাদেরকে সুবিধা দেবে। এবার বিজেপি শাসিত যে সরকারগুলো আছে, যেমন রাজস্থান সরকার বলুন বা উত্তরপ্রদেশ সরকার বলুন, সেখানে কিন্তু তারা তাদের যে রাজ্যের মধ্যে যে পুলিশ সার্ভিস, সেখানে কিন্তু অগ্নিবীরদের জন্য বিশেষ কোটার ব্যবস্থা করেছেন। তো এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ঘটনা। তারপর তো পলিটিক্স নিয়ে এখানে সব বলা হয়েছে, কিন্তু এই পলিটিক্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সুকান্ত মজুমদার, যিনি পশ্চিমবঙ্গের বিজেপির হেড বলা চলে, রিজিনাল সে প্রেসিডেন্ট বলা চলে, তিনি কিন্তু একটা রিসেন্টলি কমেন্ট করেছেন যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে নর্থ ইস্টের মধ্যে জুড়ে দেওয়ার জন্য। এবার কীভাবে জুড়ে দেওয়া হবে সেটা কিন্তু তিনি উল্লেখ করেননি। তিনি কি সরাসরি সেপারেশনের কথা বলেছেন, না তিনি বলেছেন যে একটা স্টেটাস দেওয়া নর্থ ইস্টের মতো, এটার কথা বলেছেন, তিনি কিন্তু কোনোটাই বলেনি। কিন্তু তার এই যে প্রধানমন্ত্রী মোদীকে যে সাজেশন দেওয়া, সেটার ওপরে কিন্তু বিতর্ক ছড়িয়েছে এবং সেই বিতর্কের ধরেই কিন্তু পাহাড়ে কিন্তু অশান্তি আরেকবার শুরু হতে পারে। মান ঘিসিং, যিনি হচ্ছেন সুভাষ ঘিসিংয়ের ছেলে, তিনি এবং জিএনএলএফ যে পার্টি, সেটা কিন্তু বিজেপির আবার অ্যালাই পার্টি, সেই তারা কিন্তু প্রোটেস্টে বসেছে এবং পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে। এবং গোর্খাল্যান্ড নিয়ে গোর্খা জনমূর্তি মোর্চা, যেটা বিমল গুরুঙ্গের পার্টি, সেখানেও কিন্তু অসন্তোষ দেখা যাচ্ছে এবং তারা সবাই মিলে একজোট হবার একটা তাদের ডাক এসেছে জিএনএলএফ থেকে, যে পাহাড়ের সমস্ত যারা পার্টিগুলো আছে তাদেরকে একজোট হতে, এবং তারা আলাদা করে গোর্খাল্যান্ডের দাবি কিন্তু জানাচ্ছেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। এবং বিজেপির ম্যানিফেস্টোতেও কিন্তু লোকসভা ইলেকশনে এটা বলা হয়েছিল যে পার্মানেন্ট পলিটিক্যাল সেটেলমেন্ট ফর দ্য ইস্যুস রেজড বাই দ্য গোর্খাস, অর্থাৎ গোর্খাদের যে পলিটিক্যাল ইস্যুসগুলো আছে সেইগুলো কিন্তু পার্মানেন্ট সেটেলমেন্ট করা হবে, এটা কিন্তু বলা হয়েছিল। তারপরে যদি আমরা দেখেছি যে মলদ্বীপসকে নিয়ে, মলদ্বীপ কিন্তু আমাদের ওখানে মোহাম্মদ মইজু যখন থেকে ওখানকার প্রেসিডেন্ট হয়েছেন, তখন থেকে কিন্তু তিনি অ্যান্টি ইন্ডিয়া এবং প্রো চায়না একটা পলিসি আনার চেষ্টা করছেন মলদ্বীপসের ভেতরে। কিন্তু রিসেন্টলি আমরা দেখতে পাই মলদ্বীপ প্রধানমন্ত্রী মোদীর যে সোয়ারিং সেরিমনি হয়েছিল, সেখানে কিন্তু তিনি ইনভাইটেড ছিলেন এবং তিনি এসেছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে তার যে টোন ভারতবর্ষকে ক্রিটিসাইজ করা, সেটার মধ্যে কিন্তু একটু কম হতে দেখা গেছে। অর্থাৎ তিনি বুঝতে পেরেছেন যে তার যে পলিসি, অর্থাৎ অ্যান্টি ইন্ডিয়া আউট যে ক্যাম্পেন তিনি চালাচ্ছিলেন, সেটা কিন্তু অতটাও কার্যকরী নয়, কারণ ইন্ডিয়া মলদ্বীপসের সবচেয়ে নিকটতম প্রতিবেশী এবং মলদ্বীপসের বিপদে আপদে কিন্তু ইন্ডিয়াই সবসময় পাশে দাঁড়াবে, চায়নাকে অত দূর থেকে কিন্তু মলদ্বীপস পাবে না। তাই রিসেন্টলি কিন্তু আবার রিপেট্রিয়েশন অফ ইন্ডিয়ান মিলিটারি পার্সোনালস কিন্তু দেখা গেছে মলদ্বীপসে, অর্থাৎ মলদ্বীপস থেকে কিন্তু সমস্ত মিলিটারিদেরকে প্রথমে চলে যেতে বলা হয়েছিল। মলদ্বীপসে একটা ড্রোনিয়ার এয়ারক্রাফট আছে এবং দুটো হেলিকপ্টার আছে, যেটা ভারতবর্ষ মলদ্বীপকে উপহার দিয়েছিল। সেই ড্রোনিয়ার এয়ারক্রাফট আর হেলিকপ্টারগুলো চালানোর জন্য ভারতবর্ষের সেনা কিন্তু মলদ্বীপসে থাকে। খুব বেশি সংখ্যক সেনা নয়, 50 থেকে 70 জন সেনার মতো ওখানে ছিলেন, কিন্তু সেগুলো তাদেরকেও তিনি মুইজু কিন্তু মলদ্বীপস থেকে বেরিয়ে যেতে বলেন। রিসেন্টলি দেখা যাচ্ছে যে মলদ্বীপস কিন্তু আবার সেই সমস্ত ভারতীয় সৈন্যদেরকে মলদ্বীপসে আসতে বলছেন, ওই হেলিকপ্টার আর ড্রোনিয়ার এয়ারক্রাফটটা কিন্তু চালানোর জন্য, কারণ ওগুলো মলদ্বীপসের যারা এয়ারক্রাফট অপারেটর আছে তাদের পক্ষে চালানো একটু কষ্টকর। এবার স্নোফল নিয়ে এখানে বলা হয়েছে, তো এখানে ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই। হিমাচল প্রদেশ কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট এরা একটা সতর্কতা জারি করেছে যে স্নোফল কিন্তু কমছে দিন দিন, এবং এই স্নোফল কমার সাথে সাথে স্নোফলের যে প্যাটার্ন সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে দিন দিন। এবার এখানে একটা কমিউনাল একটা দিক দিয়ে এটা একটা নিউজ আছে যে গৌরক্ষক বলে একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ খোলা হয়েছে, যারা তথাকথিতভাবে আর কি গরুদের রক্ষা করবে বলা হচ্ছে, এবং সেই সমস্ত গ্রুপ হচ্ছে হরিয়ানা, রাজস্থান, এই সমস্ত অঞ্চলে বর্ডার অঞ্চল, সেখানে কিন্তু বেশি দেখা যাচ্ছে। এটাকে মেটোয়া রিজন বলা হয়, যেটা হচ্ছে দিল্লি টু মুম্বাই যে হাইওয়ে, সেই হাইওয়ের পাশ ধরে, যেটা হরিয়ানা আর রাজস্থানের যে বর্ডার অঞ্চল, সেখানে কিন্তু মুসলিমদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে, এবং ওদেরকে ওরা কিন্তু গান লাইসেন্সের জন্য অনেকে অ্যাপ্লাই করেছে। সোসাইটি
টু অ্যাপ্লাই ফর গান লাইসেন্সেস। তো গান লাইসেন্সের জন্য অনেকে অ্যাপ্লাই করছে। এরপরে মুসলিম সমাজে একটা তীব্র ভয় সৃষ্টি হয়েছে যে কী হবে এরপর। তো আমরা এর আগেও অনেক উদাহরণ এখানে কিন্তু দেখতে পাই, যেখানে যে সমস্ত মুসলমান ব্যক্তিরা ওখানে গরুর নর্মাল ডেয়ারি প্রোডাক্টের সাথেও যুক্ত ছিলেন, ডেয়ারি শিল্পের সাথে যুক্ত ছিলেন, তারাও কিন্তু তাদের চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়, কারণ অনেক গণহত্যা এবং অনেক ধরনের ইস্যুস ওখানে হয়েছিল, যার ফলে যারা মুসলিম কিন্তু তারা ডেয়ারি বিভিন্ন প্রোডাক্ট বা গরু সম্পর্কিত কোনো বিজনেসের সাথে যুক্ত, তারা কিন্তু সেই সমস্ত বিজনেস থেকে চলে আসছেন এবং তারা ড্রাইভার বা অন্যান্য কাজে কিন্তু নিযুক্ত করছে। নো ফার্দার চেঞ্জেস টু ক্যাপিটাল গেইন ট্যাক্স ইন মিডিয়াম টার্ম। তো আমরা ট্যাক্সেসের ব্যাপারে জানবো, কিন্তু এটার একটা ডিটেল ভিডিও আমরা বানাবো বাজেট 2024, এবং বাজেট 2024 সম্পর্কে আমাদের খুবই জানা দরকার, কারণ আসন্ন যে WBCS পরীক্ষা এবং যা আসন্ন ইউপিএসসি পরীক্ষা বা অন্যান্য সমস্ত পরীক্ষায় বাজেট থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে কোন খাতে আমরা সবচেয়ে বেশি খরচ করি, কোন খাতে আমরা সবচেয়ে কম খরচ করি, কোথা থেকে সবচেয়ে বেশি ট্যাক্স আসে, কোথা থেকে সবচেয়ে কম ট্যাক্স আসে। তো টোটাল একটা বাজেটের ওপর ডিসকাশনের একটা লম্বা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে কয়েকদিনের মধ্যে। সো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, যাতে আপনারা ওই ভিডিওটা সবার আগে পেয়ে যান এবং আপনাদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে যাতে সুবিধা হয়। এরপর আমরা চলে আসছি একটা কর্ণাটকাতে একটা নতুন লেন্স, জার্মান লেন্স মেকার কার্ল জেইজ ইনভেস্ট করেছে 2500 কোটি টাকা, এবং কর্ণাটকাতে এই লেন্সের ফ্যাক্টরি তৈরি হবে। বাটারফ্লাই অ্যাকুমুলেট এনাফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি টু অ্যাট্রাক্ট পোলেন। অর্থাৎ ফুলের যে মানে পোলেন গ্রেইনস যেগুলো ফুলের মধ্যে, যেগুলো অনেকটা ক্ষেত্রে নতুন গাছের বংশবিস্তারে সাহায্য করে। বাটারফ্লাই যখন তাদের পাখাগুলো নাড়ায় তখন কিন্তু তাদের মধ্যে এনাফ ইলেকট্রিসিটি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আপনারা সবাই জানেন স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি হলো যখন কোনো জিনিসের মধ্যে ফ্রিকশন হয়, সেই ফ্রিকশনের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি তৈরি হয় সেটাকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলা হয়। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি যে প্রজাপতির পাখার মধ্যে তৈরি হয় সেগুলো কিন্তু ওই ফুলের পাপড়ির মধ্যে বা ফুলের পরাগের মধ্যে, পাপড়ি নয় সরি, পরাগ থেকে পোলেনগুলোকে অ্যাট্রাক্ট করতে কিন্তু অনেকটা বেশি হেল্প করে। এবার এখানে আমরা কেরালায় দেখতে পাচ্ছি নিপা ভাইরাসের একটা আউটব্রেকের কথা আসছে। এটা কিন্তু আজকে নতুন কিছু নয়, কেরালায় কিন্তু অনেক দিন ধরে নিপা ভাইরাস আউটব্রেক চলছে, যেমন 2018-তে হয়েছে, 2019, 2021, 2023। সো কেরালায় কিন্তু নিপা ভাইরাস আউটব্রেকের গল্প কিন্তু অনেক পুরনো। এবার নিপা ভাইরাস কি, কেন, এগুলো নিয়ে এখন অতটাও জানার কিছু নেই। এটা আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে আলাদা করে ভিডিও হবে সেখানে আমরা এখানে ভাইরাস অ্যান্ড ভাইরোলজির যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমরা এডিটোরিয়ালে চলে আসবো। এডিটোরিয়ালে বলতে এখানে প্রথমে লেখা আছে যে জবস, অর্থাৎ ভারতবর্ষে জবের সমস্যা যেটা, সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে, আপনারা সবাই জানেন। এমপ্লয়মেন্ট, ভারতবর্ষে যে রিসেন্টলি বাজেট হয়েছে সেই বাজেটের মধ্যে এমপ্লয়মেন্ট শব্দটা 23 বার ইউজ করা হয়েছে, এবং ওয়ার্কফোর্স মানে আমাদের যে দেশের ওয়ার্কফোর্স সেটাকে কিন্তু 56.5 crores বলা হয়, এবং তার মধ্যে 45% এমপ্লয়েড ইন এগ্রিকালচার, 11.4% in manufacturing, 28.9% in service, 30% in construction. Officially the unemployment rate is 3.2%. 3.2% এটা কিন্তু অফিসিয়াল, বাট আনঅফিসিয়াল কিন্তু এর থেকে অনেকটাই বেশি। তার কারণ কেন? তার কারণ হচ্ছে গোটাটাই রেজিস্টার্ড হয় না। কিছু কিছু এমপ্লয়মেন্ট আছে যারা আনঅর্গানাইজড সেক্টরে কাজ করে। আনঅর্গানাইজড সেক্টরে যারা কাজ করে, রিটেল সেক্টর বলুন বা অন্যান্য সেক্টর বলুন, সেইগুলো কিন্তু আমাদের সরকারি দপ্তর পর্যন্ত যায় না, যে তারাও আনএমপ্লয়েড। কিন্তু সো এমপ্লয়মেন্টের এই যে আইডিয়া সেটা কি না, এমপ্লয়মেন্ট হলো যখন মানে কেউ কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি পারসু করে ফর দ্য লাস্ট 30 days, ঠিক আছে, সেটাকেই বলা হয় এমপ্লয়মেন্ট। এই আনএমপ্লয়মেন্টের একটা বড় চাঙ্ক কিন্তু ওমেন আসছে। তার কারণ হচ্ছে মানে এমপ্লয়মেন্ট, ওমেনরা যারা বাড়িতে সারাদিন সার্ভিস দেয়, হাউসহোল্ড এন্টারপ্রাইজেসে যারা সারাদিন সার্ভিস দেয়, কিন্তু তারা আনপেড ওয়ার্ক থেকে যায়, তাদেরকে কিন্তু কোনো স্যালারি দেওয়া হয় না, তাই তাদেরকে মধ্যে এমপ্লয়মেন্টের মধ্যে কাউন্ট করা হয় না।
এবার কী কী প্যাকেজ দেওয়া হচ্ছে সেন্টার থেকে এই এমপ্লয়মেন্টের জন্য? না, ফার্স্ট স্কিম টু সাপোর্ট এমপ্লয়মেন্ট উইথ দ্য ওয়েজ সাবসিডি অফ আপ টু 15,000 টাকা করে দেওয়া হবে ওয়েজ সাবসিডি। সেকেন্ড কী করা হয়েছে? না, সেকেন্ড করা হয়েছে দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর উইথ দ্য ওয়েজেস অফ সাবসিডিজ পেড বোথ এমপ্লয়ি অ্যান্ড এমপ্লয়ার্স ফর 4 ইয়ার্স। ঠিক আছে, 4 বছর ধরে কিন্তু এই সাবসিডিটা দেওয়া হবে। অ্যান্ড ইনসেন্টিভ, ম্যাক্সিমাম ইনসেন্টিভ অফ 24%, 25,000 টাকা মান্থলি ওয়েজেস কিন্তু দেওয়া হবে। থার্ড যে এফোর্ট নেওয়া হয়েছে সেটা কি নেওয়া হয়েছে? না, যারা ফার্স্ট টাইমার হবে, যারা ফ্রেশার্স হবে বলা যেতে পারে, তাদের কিন্তু 3,000 টাকা মান্থলি ইপিএফও কন্ট্রিবিউশন তাদেরকে দেওয়া হবে। এবং আমাদের যে ইন্ডাস্ট্রিজগুলো আছে, বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তাদেরকে সেই ইন্ডাস্ট্রিগুলোকেও সরকার সাবসিডি দেবে, যাতে তারা ফ্রেশার্সকে এমপ্লয় করে এবং তাদের মানে স্কিল আপগ্রেড করে। ফোর্থ স্কিম কী করা হয়েছে? না, আপগ্রেড দ্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস ফর বুস্ট স্কিলিং এফোর্টস। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের মধ্যে যে জনসংখ্যা আছে বা যে আন্ডার গ্র্যাজুয়েট আছে, পোস্ট গ্র্যাজুয়েট আছে, তারা ডিগ্রি হয়তো লাভ করে কিন্তু তাদের স্কিল ডেভেলপ হয় না। তাই স্কিল ডেভেলপকে গুরুত্ব দেওয়ার জন্য কিন্তু আমাদের বাজেটে বলা হয়েছে। ক্যাপিটাল পুশ, তো আপনারা জানেন যে আমাদের ইন্ডিয়ান যে ইকোনমি, সেটা কিন্তু ক্যাপিটাল ইনভেস্টমেন্টের দ্বারা বেশি পুশ হয় আমাদের যে জিডিপি গ্রোথ সেটার। তার কারণ হচ্ছে ক্যাপিটাল পুশ কিনা বড় বড় ধরুন যে রাস্তা, রেলওয়েজ, বিমানবন্দর, সমুদ্র জাহাজ বন্দর, এই সমস্ত কিছু হচ্ছে সেখানে যা ইনভেস্ট করা হয় সেগুলো কিন্তু হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অর্থাৎ ক্যাপিটালের পেছনে যে সমস্ত ইনভেস্টমেন্ট বা এক্সপেন্ডিচার করা হয় তাদেরকে সেগুলোকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর ইন্ডিয়ার ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু ইন্ডিয়ার যে জিডিপি গ্রোথ সেটার পেছনে কিন্তু মূল কারণ হচ্ছে ইন্ডিয়ার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো টোটাল বাজেট ইনফ্রাস্ট্রাকচারের 13.9% কিন্তু এবার আমরা ক্যাপিটাল গ্রোথে দিচ্ছি, যেটা আগের বছর কিন্তু 14.3% ছিল। সুতরাং এবার কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমেছে। সেটা কমেছে হচ্ছে রোডওয়েজে কমেছে, অর্থাৎ রাস্তার যে দপ্তর, রোড ট্রান্সপোর্ট দপ্তর, সেখানে কিন্তু কমানো হয়েছে। কিন্তু রেলওয়েজের ক্যাপিটাল এক্সপেন্ডিচার কিন্তু বাড়ানো হয়েছে এবং এটার রেকর্ড বাড়ানো হয়েছে 5%-এর অ্যাবাভ। তো এখানে আর ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই। চ্যালেঞ্জেস অফ রেলওয়েজের চ্যালেঞ্জেসের ব্যাপারে এখানে বলা আছে, এগুলো পরীক্ষার দিক দিয়ে অতটাও ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, এখানে বলা হয়েছে শুড ইন্ডিয়া ফোকাস অন ন্যাচারাল ফার্মিং। ন্যাচারাল ফার্মিংয়ের ওপর কি আমাদের ফোকাস করা দরকার? না, এর বলছে নেক্সট 2 ইয়ার্স, মানে বাজেটে কিন্তু বলা হয়েছে যে নেক্সট 2 ইয়ার্স 1 crore farmers across the country will be initiated into natural farming supported by the certification of branding implemented with the being scientific institutes and গ্রাম পঞ্চায়েত। তো আমাদের কিন্তু 2 কোটি যে চাষি আছে তাদেরকে কিন্তু ন্যাচারাল ফার্মিংয়ের দিকে আমরা পুশ করার চেষ্টা করব। ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, এটা যে একটা প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে কেমিক্যাল ফ্রি ফার্মিংয়ের একটা আমরা আইডিয়াস নিয়েছি। কেমিক্যাল বেসড ইনপুটস যে এটা ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতি, এটা একটা প্রকল্প আমরা নিয়েছি। কিন্তু প্রবলেম হচ্ছে, এখানে প্রবলেম আমরা একটা ফেস করছি, সেটা হচ্ছে ইফ উই অ্যাডপ্ট ন্যাচারাল ফার্মিং ফর হুইট অ্যান্ড রাইস হুইচ আর ইন্ডিয়ার স্টেপল, উই শ্যাল বি এবল টু ফেড অনলি অ্যারাউন্ড 1/3 অফ আওয়ার পপুলেশন। আমরা আমাদের 1/3 পপুলেশনকে ফিড করতে পারবো যদি আমরা ন্যাচারাল ফার্মিং নিয়ে আসি। অর্থাৎ আমরা আমাদের যে লার্জ জনসংখ্যা, আমাদের যে হিউজ পপুলেশন, তাদেরকে আমরা খাদ্যের মানে যোগান দিতে পারবো না, এবং এটা আমাদের কাছে একটা চিন্তার বিষয়। এবং এখানে বিভিন্ন সংস্থা যে করেছে সেগুলো কিন্তু ভারতীয় প্রাকৃতিক কৃষি পদ্ধতির কথা এখানে বলা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচার রিসার্চ, ICAR, এই সমস্ত যত সংস্থা আছে সবাই কিন্তু সে একই কথা বলেছে। এবার লেসন ফ্রম হিস্ট্রি বা ইতিহাস থেকে শিক্ষা আমরা এখানে কি নিতে পারি? কারণ শ্রীলঙ্কা থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। শ্রীলঙ্কা এইরকম একটা জিনিস করেছিল কিছু বছর আগে, যেখানে ওরা ব্যান করে দিয়েছিল সমস্ত রকম ইম্পোর্ট অন কেমিক্যাল ফার্টিলাইজারের উপর সমস্ত রকম ব্যান করে দিয়েছিল। তারপরেই আমরা দেখতে পেয়েছিলাম শ্রীলঙ্কা কীরকম অর্থনৈতিক ডিজাস্টারের মধ্যে চলে গেছিল। সুতরাং আমরা করতে পারি ন্যাচারাল ফার্মিং কুড বি বেনিফিশিয়াল ফর লোকালাইজড লেভেল, একটা স্থানীয় লেভেলে, অর্থাৎ যে কিচেন ফার্মিং বলুন বা একটা স্থানীয় লেভেলে যদি ফার্মিং হয় সেখানে আমরা ন্যাচারাল ফার্মিং করতে পারি। কিন্তু একটা লার্জ স্কেলে একটা বড় প্রোডাকশন যেখানে হবে সেখানে কিন্তু আমরা
ন্যাচারাল ফার্মিং করতে পারবো না। ন্যাচারাল ফার্মিং অ্যাট এ লার্জ স্কেল মে নট বি সাকসেসফুল মডেল। ফুড হোয়ার দ্য ফুড সিকিউরিটি ইজ এ মেজর কনসার্ন। আমাদের কিন্তু ফুড সিকিউরিটিতে এটা একটা বাধা হয়ে দাঁড়াবে। এবার ইন্টারন্যাশনাল নিউজের মধ্যে নিকোলাস মাদুরো, আপনারা সবাই জানেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তিনি লাস্ট প্রায় বলতে গেলে 11 বছর ধরে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আছেন। এবং নিকোলাস মাদুরো যতদিন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আছেন ততদিনে কিন্তু ভেনেজুয়েলার অর্থনৈতিক অবস্থা খারাপ থেকে খারাপতরতে চলে গেছে। কারণ সেই খারাপতর প্রধান কারণ হচ্ছে মানে ক্রুড যে ওয়েল তার উপর ডিপেন্ডেন্সি, সেটা 95% অফ দ্য কান্ট্রিজ এক্সপোর্ট ইন 2024 ওয়াজ ক্রুড। অর্থাৎ ভেনেজুয়েলা আপনারা সবাই জানেন যে বিশ্বের মানে বৃহত্তম হচ্ছে তৈল রিজার্ভার বলা যেতে পারে, কিন্তু এতটা ডিপেন্ডেন্সি সেখানকার ক্রুডের ওপর যে সে ইকোনমি কিন্তু এখন ধ্বংসের পথে। এবং রিসেন্টলি কিন্তু আবার সেখানে ভোট হচ্ছে, এবং সেই ভোটে এটাই আবার মানে বলা যেতেই পারে যে নিকোলাস মাদুরোই কিন্তু আবার চলে আসবেন, কারণ ওখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ভেনেজুয়েলাতে হয় না। এবার ইউপিএসসির যে ক্রেডিবিলিটি, সেটা তো মানে আপনারা সবাই জানেন রিসেন্টলি ইউপিএসসি নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে, যার কারণ হচ্ছে এই পূজা খেডকর। এই পূজা খেডকর তিনি কিন্তু মানে প্রচুর সম্পত্তির অধিকার, প্রায় তার নিজের নামে 40 crores সম্পত্তি রয়েছে, কিন্তু তিনি ওবিসি একটা ক্যাটাগরিতে, তিনি কিন্তু ওবিসি প্লাস তিনি আবার মানে মেন্টালি মানে বেঞ্চমার্ক ডিসেবিলিটি দ্য পিডাব্লিউবিডি এর একটা সার্টিফিকেট ইউজ করে কিন্তু তিনি আইএসের যে জব সেটা কিন্তু পেয়েছিলেন, এবং আইএস ট্রেনির পর্যায়ে তিনি ছিলেন, এবং ট্রেনির পর্যায়ে তিনি তার যে উচ্ছৃঙ্খল বিহেভিয়ার বা ব্যবহার তার সিনিয়রদের সাথে বা অন্যান্য লোকেদের সাথে, সেটা কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করে, এবং তারপরেই তিনি কিন্তু স্ক্রুটিনির শিকার হন, এবং স্ক্রুটিনির পর তাকে কিন্তু ইউপিএসসি তার এগেনস্টে কেস লঞ্চ করে। এবং এর যে মানে ফলাফল হিসাবে কিন্তু মনোজ সোনি, যিনি ইউপিএসসি চেয়ারম্যান ছিলেন, তিনি কিন্তু তার পদত্যাগ করেছেন। এবার ইন্টারন্যাশনাল নিউজ এক কথায় মানে বড় বড় নিউজ কিছু। প্যারিসে কী হয়েছে না, প্যারিসে আমরা সবাই জানি প্যারিস অলিম্পিক চলছে। তো প্যারিস অলিম্পিকে ভারতবর্ষ কীরকম পারফর্ম করলো, কোন দেশ কত পারফর্ম করলো, কী না করলো, এই সমস্ত কিছু আপডেটের ওপর একটা স্পেশাল ভিডিও আমরা চ্যানেলে নিয়ে আসবো অলিম্পিক শেষ হবার কয়েকদিনের মধ্যেই। তো প্যারিসে এই অলিম্পিক চলছে, তার মধ্যে কিন্তু মানে ট্রেনের যে সিকিউরিটি এবং ট্রেনের যে অনলাইন সিস্টেম, অনলাইন যে ট্র্যাক অ্যাডজাস্টমেন্ট সিস্টেম, সেটার উপর কিন্তু হ্যাকাররা হ্যাকিংয়ের করেছে, এবং অনেকে কিন্তু মনে করছে এটা রাশিয়ান হ্যাকাররা করেছে। তারপরে কিং কলস ফর দ্য 71th অ্যানিভার্সারি অফ কোরিয়ান ওয়ার। তো কোরিয়ান ওয়ার আপনারা সবাই জানেন, আমাদের যে হিস্ট্রি সিরিজ থাকবে, স্পেশাল হিস্ট্রি সিরিজ, অর্থাৎ যেখানে আমরা হিস্ট্রির যে ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো আছে, যেমন কোরিয়ান ওয়ার বলুন, ওয়ার্ল্ড ওয়ার 2, ওয়ার্ল্ড ওয়ার 1, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার্স, ভিয়েতনাম ওয়ার, এই ধরনের মানে ইতিহাসের যত ইম্পর্টেন্ট ঘটনাগুলো আছে সেগুলোর উপর আমরা আলাদা করে ভিডিও বানাবো ছোটো ছোটো। ওয়াইল্ড ফায়ার রেজেস ইন ক্যালিফোর্নিয়া, আমরা জানি যে দাবানল কিন্তু বর্তমান বিশ্বের একটা গুরুত্বপূর্ণ মানে চিন্তার কারণ, তো সেটা কিন্তু ক্যালিফোর্নিয়ায় এখন দাবানল চলছে। আর পিএম মেলোনি, জর্জিয়া মেলোনি, যিনি ইতালির প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এখন বর্তমানে চায়না সফরে আছেন। এবার ইসরায়েলের আমাদের আপনারা সবাই জানেন লাস্ট বছর অক্টোবর থেকে সেখানে ইসরায়েল আর গাজার মধ্যে যুদ্ধ চলছে, ইসরায়েল প্যালেস্তাইন, হামাস। এবার হামাসের টেররিস্টরা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কুল আর হসপিটালের মধ্যে আশ্রয় নিচ্ছে। তো এই স্কুল আর হসপিটালে যখন হামাসের টেররিস্টরা আশ্রয় নিচ্ছে, তখন সেখানে যখন ইসরায়েলি মিলিটারি অ্যাটাক করছে, তখন কিন্তু সেখানে প্রচুর পরিমাণ নর্মাল যারা নাগরিক বা বাচ্চা, স্কুলের স্টুডেন্ট বা যারা হসপিটালে চিকিৎসা আছে, তারাও কিন্তু ক্যাজুয়ালিটি শিকার হয়ে যাচ্ছেন। সুতরাং আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে অ্যাটলিস্ট 30 কিল্ড, 30 জন কিন্তু মারা গেছে অ্যাজ ইসরায়েলি এয়ার স্ট্রাইক অন স্কুলের ওপর কিন্তু এয়ার স্ট্রাইক হয়েছে। বেজিং ওয়াজ ম্যানিলা ফর রেজলিউট রেসপন্স ইন দ্য সাউথ চায়না সি। সাউথ চায়না সিতে আমরা জানি চায়নার সাথে ফিলিপিন্সের একটা সংঘাত চলছে। চায়না তার অবান্তর সমস্ত মানে ক্লেম করে থাকে, এটাও আমার ওটাও আমার, চায়নার এটা একটা টেন্ডেন্সি আছে। সুতরাং সাউথ চায়না সি, পুরো চায়না মানে সাউথ চায়না সিটাকেই চায়না বলে, তারই মানে ব্যাকইয়ার্ড বা তারই সম্পত্তি। কিন্তু সেখানে ম্যানিলা বলুন, মানে ম্যানিলা ফিলিপিন্সের রাজধানী আর কি। তো ভ্যানিলা বা অন্যান্য সমস্ত ম্যানিলার মতো ধরুন লাওস, কম্বোডিয়া, তারপরে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, অন্যান্য সমস্ত দেশগুলোই আছে যারা কিন্তু সাউথ চায়না সির ওপর ডিসপিউট ক্লেম করে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে
সেকেন্ড থমাস সোল, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। সেকেন্ড থমাস সোল হচ্ছে একটা জাহাজ। এই জাহাজটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার জাহাজ, এবং এই জাহাজটা হচ্ছে সাউথ চায়না সিতে পড়ে আছে, একটা মানে ধ্বংস হয়ে যাওয়া জাহাজ, এবং এই জাহাজটা ভেসে আছে, এবং এই জাহাজটাতে হচ্ছে ফিলিপিন্সের মিলিটারি পোস্ট। এই ফিলিপিন্সের মিলিটারি পোস্ট কিন্তু এই জাহাজে আছে, এবং সেখানে কিছু মিলিটারি সবসময় থাকে, এবং ফিলিপিন্স থেকে কিন্তু সেই জাহাজে খাবার এবং অন্যান্য মানে যারা ওখানে থাকে তাদেরকে নিয়ে আসা, আবার নতুন সৈন্য নিয়ে যাওয়া, এগুলো কিন্তু চলতে থাকে। এবং এই ঘটনাগুলোতে কিন্তু বেজিং আপত্তি জানায়, এবং বেজিং বলে যে যেহেতু মানে সেকেন্ড থমাস সোলটাও তাদেরই সম্পত্তি এবং তাদেরই জায়গা, সুতরাং সেখানে কিন্তু ফিলিপিন্সের দখলদারি করা উচিত নয়। প্যারিস অলিম্পিক্স নিয়ে এখানে বলা হয়েছে। এবার এগুলোর উপর তো ডিটেল আপডেট আমাদেরকে জানতেই হবে পরীক্ষার খাতিরে, কত গোল্ড পেয়েছে না পেয়েছে, কত কী না পেয়েছে, তো সেগুলো আমাদের পরবর্তী ক্ষেত্রে হবে। সুতরাং আজকে এটাই ছিল, এত দূর পর্যন্ত আমাদের নিউজ পেপার অ্যানালিসিস। আমরা জানতে পারলাম কিছু ইম্পর্টেন্ট নিউজ, আমরা কিছু গুরুত্বপূর্ণ দেশের ও বিদেশের বিভিন্ন নিউজ নিয়ে আমরা আলোচনা করলাম। সো থ্যাংক ইউ এতদূর আমার সাথে থাকার জন্য, এবং এতদূর মনোযোগ দিয়ে সমস্ত কিছু শোনার জন্য। তো আমরা সাকসেস পাবো আমাদের পরীক্ষায়, এই আশা নিয়ে আমরা এগোবো। তো প্রতিদিন আমরা এই নিউজ চ্যানেলটি ফলো করব, যাতে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো চিন্তা না থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে আপডেটেড, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিস চ্যানেল।